কর্মব্যস্ততা আর শত কাজের মাঝে কখনো নিজের অজান্তে দুটি মানুষ চলে আসে একে অপরের খুব কাছে। সকলের অগোচরে, সকলের অজান্তেই শুরু হয় প্রেম, শুরু হয় নতুন প্রেমের গল্প। এই রকমই একটি পুজো প্রেমের গল্প ফ্ল্যাশব্যাক। অনির্বাণের ভূমিকায় অর্ণব, অশ্মির ভূমিকায় পাপড়ি ও অভিকের ভূমিকায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সন্তু। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং এই গল্পের পরবর্তী পর্বগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন অর্ণবের কলমে ফ্ল্যাশব্যাক। কাল ষষ্ঠী। পুরো 1 বছর পর আবার তাকে মন ভরে দেখব। আর শুধু কয়েকটা মাত্র ঘন্টারই অপেক্ষা। আর অপেক্ষার সাথে রয়েছে একটা আনন্দ, একটা অস্বস্তি আর একটা অন্য রকমের অনুভূতি, যা পৃথিবীর সমস্ত মানুষই অনুভব করতে চায়। তাকে প্রথম দেখেছিলাম গত বছর। তখন সবেমাত্র করোনা পরিস্থিতি সামলে খুব একটা জাঁকজমক করে না হলেও মোটামুটি দুর্গাপুজোর ছাড়পত্র মিলেছে। পুরনো অন্ধকারাচ্ছন্ন রাত্রি কাটিয়ে নতুন আলোকে স্বাগত জানাবার প্রস্তুতি চলছে পুরোদমে। ষষ্ঠীর দিন ফোনের অ্যালার্মে যখন ঘুম ভাঙল, ঘড়িতে তখন সকাল 7টা। ব্রাশ করতে করতে ভাবছি কিভাবে কাটাবো দিনটা। অন্যান্য বছর না হয় বাইরের নানান জায়গায় ঠাকুর দেখতে যেতাম, কিন্তু এবছর মনটা একটু খারাপ হলেও পুজোটা যে হচ্ছে এটাই ভেবে আনন্দ হলো। এইসব ভাবছি এমন সময় হঠাৎ অনির্বাণের গলা পেলাম। কিরে, এখনো দাঁত মাজছিস? তাড়াতাড়ি চল, ক্লাবে কত কাজ বাকি, বিকেলের মধ্যে শেষ করতে হবে তো। আরে ও হয়ে যাবে, এত চাপ নিচ্ছিস কেন বলতো? আমি তো আছি নাকি? হ্যাঁ, তুই যে কত আছিস তার বলে লাভ নেই। দাঁতটা তাড়াতাড়ি মেজে তারপর আয়। আরে দাঁড়া না, এই হয়ে গেছে। তাছাড়া এত তাড়া দিচ্ছিস কেন বলতো? বিকেলে কি অন্তরাকে নিয়ে কোথাও বেরোবি নাকি? না রে, এবছর ছুটকি আসছে, তাই ওসব বাদ। ছুটকি? সেটা আবার কি? আমার মাসির মেয়ে। ও, এবছর আউটিং বাদ। সারাদিন মণ্ডপে বসে শুধু আড্ডা আর খাওয়া দাওয়া হবে। এখানেই আনন্দ করবো, বুঝলি? আচ্ছা চল। আনন্দ তো মনে, তোমার মনের মানুষ আছে তাই তোমার মনে আনন্দ আছে। আমার তো আর মনের মানুষ নাই, আনন্দও নাই। আমার সামনে এত বাতেলা দিস, আর মেয়েদের সামনে গেলে তো কথাই বেরোয় না। এখনকার মেয়েরা একটু স্মার্ট ছেলে পছন্দ করে, বুঝলি? তাই বলি একটু স্মার্ট হ। ক্যাবলা হয়ে আর কতদিন থাকবি বলতো? কথা বলতে বলতে দুজনে ক্লাবে এসে পৌঁছালাম। প্রতিমা রাখার জন্য বেদি তৈরি করা হচ্ছে ইঁট দিয়ে। আমরাও গিয়ে কাজ শুরু করলাম। আমি আর শুভম ইঁট বয়ে দিচ্ছি, আর ওদিকে অনির্বাণ আর সায়ক বেদি তৈরি করছে। বাকি অন্যরা যে যার কাজে ব্যস্ত। হঠাৎ শুভম একটা ইঁট অনির্বাণকে দিতে গিয়ে তার পায়ের বুড়ো আঙুলের ওপর ফেলে দিয়েছে। সাথে সাথে আঙুলটা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আগাছার রস এনে ওর পায়ে দিয়ে ওকে ধীরে ধীরে ওদের বাড়িতে নিয়ে গেলাম, আর ফ্রিজের বরফ নিয়ে ওর পায়ে ধরে থাকলাম। আর অনির্বাণ আহা করে চিৎকার করতে লাগলো। এই অনির্বাণ হলো আমার ছোটবেলাকার বন্ধু, যে এখন অনেক বড় হয়ে গেছে, আর আমি যা এখনো হতে পারিনি। আর এই অন্তরা হলো ওর প্রেমিকা, যাকে বলে গার্লফ্রেন্ড। দুজনের বাড়িতে সবাই সব কিছু জানে, আর সবাই মেনেও নিয়েছে। যতই হোক আমার বন্ধু তো, সে তো আর খারাপ হতে পারে না। ওকে খচানোর জন্য একটি মজা করে বললাম, কিরে অন্তরাকে খবরটা দিই, ও এসে একটু তো সেবা করবে নাকি? ওসব কথা ছাড়, ছুটকি আসছে। আমার তো এই অবস্থা, ওকে কি করে আনি বলতো? সকালে কি বললাম মনে নেই? আরে আমি আছি তো, আমি নিয়ে আসবো। তুই? আচ্ছা ঠিক আছে, আজকে দুপুর 1:30টার গাড়িতেও নামবে, বুঝলি? স্টেশনে চলে যাস। আমি ওকে তোর নাম্বার টেক্সট করে দিচ্ছি, ও নেমে তোকে কল করে নেবে। ওকে, নো প্রবলেম। এই বলে বাড়িতে এসে ভালো করে স্নান খাওয়া দাওয়া সেরে বাইকটা নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। বাইকটা একটা ধারে পার্ক করে প্ল্যাটফর্মে গেলাম। ওখানকার ঘড়িতে দেখলাম 1:25। 5 মিনিট পরেই
ট্রেন স্টেশনে এসে থামল। মোবাইলটা পকেট থেকে বের করতে যাব, এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বাবা, পকেটে তো মোবাইলটাই নেই। তবে কি বাড়িতে ফেলে এলাম? তাই মনে হবে। কিন্তু এখন কি করব? আমি তো জানি না এই ছুটকির বয়স কত, কি করে খুঁজবো তাকে। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার থেকে বয়সে ছোট সবাইকেই ছুটকির নাম ধরে ডাকব। কিন্তু ওর নামটাই বা কি? শেষমেশ সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম, শুনছেন, আপনি কি ছুটকি? এক্সকিউজ মি, আপনি কি ছুটকি? এরকম করতে করতে প্রায় মিনিট 5 পর আমার পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, অনিদা? একটি যুবতী মেয়ে, এই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস আর পরনে সাদা চুড়িদার। অনিদা, কোথায় তোমার বন্ধু? এখনো আসেনি তো? হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু তুলছে না তো। এতক্ষণ ফোনে যা কথা বলছিল শুনে বুঝলাম এই হলো আমাদের ছুটকি। তখন আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি মানে আপনি ছুটকি? মেয়েটি খুশি হওয়ার বদলে রেগে গিয়ে বলল, দাদা বলছিল আপনি ভীষণ ক্যাবলা। আমি বিশ্বাস করিনি, এখন দেখছি ভুল কিছুই বলেনি। তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না? একটা অচেনা মেয়েকে নিতে এসেছেন আর মোবাইলটাই আনেননি। আগে তো ওটা চেক করবেন যে মোবাইলটা নিলেন না নিলেন না। আচ্ছা সরি, এখন যাওয়া যাক। আপনার নামটা কি? আমার নাম অভিক। শুধুই অভিক? সারনেম নেই? সরি বললাম তো, মোবাইল ফেলে এসেছি বলে এত রেগে যাচ্ছেন কেন? নামটা? অভিক রায়। আর তোমার নামটা কি? আপনি আগে ঠিক করুন আমাকে কি বলবেন, আপনি না তুমি? তুমি না আপনি, এই না না না, তুমিটাই ঠিক আছে। আপনি কি কাজের কাজটা না করে শুধু অকাজ করেন? প্রথমে অনিদার কাছে আমার আসল নাম না জানা, ফোন ফেলে আসা। বলছি কি, কোনো কথা না বলে বাইকটা চুপচাপ চালান তো দেখি। ছুটকিকে বাড়িতে ড্রপ করে আমি বাড়িতে চলে গেলাম। দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে সন্ধ্যার সময় একটা জিন্স আর ব্লু শার্ট পরে মণ্ডপে গেলাম। সবে এসে একটা চেয়ারে বসেছি, এমন সময় অনির্বাণের ফোন। কিরে, কোথায় আছিস? আরে এই তো মণ্ডপে এলাম। আমাকে এসে একটু নিয়ে জানা। আমি হাঁটতে হাঁটতে অনির্বাণের বাড়িতে গেলাম, কিন্তু ছুটকিকে দেখতে পেলাম না। অনিকে দেখলাম একটা পায়জামা পাঞ্জাবি পরেছে ঘিয়ে কালারের। আমি ওকে নিয়ে এসে মণ্ডপে বসে কয়েকজন বন্ধুদের সাথে গল্প করছি, এমন সময় আবার সেই চেনা কণ্ঠটা শুনতে পেলাম। অনিদা? পিছন ফিরে দেখলাম ছুটকি। দুপুরে তার মুখটা ঠিক করে দেখতে পাইনি, কিন্তু এখন দেখলাম গায়ের রংটা একটু চাপা, তবে মুখখানি ভীষণ সুন্দর। হালকা মেকআপ, গলায় একটা হালকা হার আর কানে মাঝারি সাইজের একটা দুল, ঠিক যেমনটা ওকে মানায়। পরনে একটা কাজ করা সাদা শাড়ি। আজ পর্যন্ত এমন সুন্দর আর কাউকেই দেখিনি। অন্য যাকেই দেখেছি তাদের কারোর মধ্যে এমন সেন্স খুঁজে পাইনি। কেউ হয় বা চড়া মেকআপে, আর কেউ বা ভারী গয়নায়। হাঁ করে এক নজরে দেখতে লাগলাম। নজর যেন হটতেই চায় না, বারবার নিজের অজান্তে চোখ চলে যাচ্ছে তার দিকে, আর মন বলছে আরো দেখি, আরো দেখি। আয় ছুটকি, বস। তোমরা কি গল্প করছো অনিদা? এই এত ভিড়ের মধ্যে কিভাবে অভিজ্ঞকে একবারেই চিনে নিল সেই নিয়ে কথা হচ্ছিল আর কি। তাই আপনি আমাকে একেবারেই চিনে নিয়েছিলেন অভিজ্ঞতা? আমি কিছু না বলে চুপ করে রইলাম। কি হলো অভিজ্ঞতা? তবে আপনি মানে তুমি তুমি আমাকে যা কথা শোনালে। ছুটকি এইবার একটা মৃদু হাসি দিল, যা আমার হৃদয়কে যে কি রূপ ডিস্টার্ব করে দিল বলে বোঝাতে পারবো না। অনিদা, অনেকটা জার্নি করেছি, আজ বেশি আড্ডা মারবো না, কাল আবার দেখা হবে। শেষটাতে আমাকে উদ্দেশ্য করে বলল, তাহলে উঠলাম অভিজ্ঞতা। সঙ্গে একটা হালকা কিউট হাসি, যেন সে জানে
আমি সেটারই জন্য অপেক্ষা করছিলাম। ছুটকি বাড়ি চলে গেলেও আমার মনের গভীরে রেখে গেল তার হাসিটুকু। যেন এক পলকের ওই একটু দেখা আমাকে কোনো এক জাদু করে দিয়েছে। আমি যেন কোনো এক গভীর নেশায় ডুবে আছি। অনির্বাণ আমাকে খুব ভালো করে বোঝে। ও কি বুঝলো জানি না, তবে আমাকে মৃদু গলায় বলল, তুই স্টেশনে গিয়ে কি কাণ্ড করেছিস ও সব আমাকে বলেছে, ঠিক আছে? তাই বেশি গুল বাজি দিস না। আর একটা কথা, ও খুব ভালো মেয়ে। তো ও খুব ভালো মেয়ে, তো আমি কি করব? হ্যাঁ, তাই তো তুই বা কি আর করবি? আমি আবার সেই হাসির মধ্যে ডুবে গেলাম। আর আমার কানে বারবার শুধু শুনতে পেলাম সেই একটাই ডাক, অভিজ্ঞতা। একটু পরেই অনির্বাণ বলল, বলছি কি, আমাকে একটু বাড়ি দিয়ে আসতে হবে তো, পাটা কেমন টনটন করছে রে। আর হ্যাঁ, কালকের সকালে আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু। কি কাজ? সেটা নয় কাল সকালেই বলবো, তবে এটা শুনে রাখ যে কাজটা শুনলে তুই খুব খুশিই হবি। অনিকে ওর বাড়িতে দিয়ে আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই হাসি মুখটা। হঠাৎ মনে উঠল অনির্বাণ কি যেন একটা কাজের কথা বলছিল। এমন কি কাজ আছে যা শুনলে আমি খুশি হব? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না।